You are watching Magic Box Entertainment. বিষ্টুদার প্রতি আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় টিম ম্যাজিক বক্স এন্টারটেনমেন্ট আপ্লুত। আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দের গল্প। তাই আবার চলে এসেছি বিষ্টুদা সিরিজের নতুন একটি গল্প নিয়ে। সেই নস্টালজিক ভৌতিক আড্ডার আমেজ আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন বিষ্টুদার ভূতের গল্প সিরিজের 22তম গল্প ভুতুড়ে গ্রামের ঘটনা। আশা করি একই রকমভাবে আপনাদের ভালোবাসা এবারেও আমরা পাব। তবে এই আসরে নিয়মিত যোগ দেওয়ার জন্য আপনাকে করতে হবে ছোট্ট একটা কাজ। নিচে যে সাবস্ক্রাইব বাটনটি দেখছেন ওটায় ক্লিক করুন, আর পাশে যে ঘন্টাটি রয়েছে ওটা বাজিয়ে রাখুন, যাতে সময় মতো ওটা বেজে উঠে আপনাকে জানিয়ে দেয় গল্পের আসর বসার দিনক্ষণ। চলুন শুনে নেওয়া যাক সৌমেন মজুমদারের লেখা বিষ্টুদার ভূতের গল্প সিরিজের 22তম গল্প ভুতুড়ে গ্রামের ঘটনা। বেচারা পল্লব কুকুরের কামড় খেয়ে বিছানায় কাত হয়ে দিন কাটাচ্ছে। গতকাল সকালের দিকে সাইকেল নিয়ে বাজারের দিকে যাওয়ার সময় হঠাৎ একটা রাস্তার কুকুর তাড়া করে ওকে। রাস্তাটা ছিল সরু, তার উপর ভাঙাচোরা, ফলে জোরে প্যাডেল করে যে চম্পট দেবে সেই সুযোগই পায়নি। ছুটতে ছুটতে এসে গোড়ালির ঠিক উপরে একটা রাম কামড়, বাপরে মারে করে কোনো মতে পা ছাড়িয়ে পালিয়ে বেঁচেছে বেচারা। তারপর খোঁড়াতে খোঁড়াতে বাড়ির পথে বাজার করা মাথায় উঠল। একটা টোটো ডেকে কাকিমা ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়। এর মধ্যে পল্লব ফোন করে আমাকেও খবর দিয়েছে। আমিও পৌঁছালাম সেখানে। প্রয়োজনীয় চিকিৎসা সেরে ওকে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি। তারপর থেকে বেচারা বিছানাতেই দিন কাটাচ্ছে। ক্ষত বেশ গভীর, কয়েকদিন লাগবে সম্পূর্ণ সেরে উঠতে। এমনিতে পল্লব নিজেকে সাহসী প্রমাণ করার জন্য একটু ভান করে, কিন্তু এবার একেবারে নেতিয়ে পড়েছে। সপ্তাহখানেক আর বাড়ি থেকে বেরোবে বলে তো মনে হয় না। আজ সকালে গিয়েও একবার দেখে এসেছি। শীতের শেষে বসন্তের আমেজ একেবারেই নেই, তার বদলে যেন মনে হচ্ছে তীব্র গ্রীষ্মকাল। ক্লান্তিকর উষ্ণ দুপুর অলসভাবেই কাটিয়েছি। বিকেলের দিকে সামান্য হাওয়া বইতে লাগলো। মায়ের হাতে তৈরি 1 কাপ গরম চা শেষ করে জামাকাপড় পরিবর্তন করে বেরিয়ে পড়লাম হরিদার চায়ের দোকানের উদ্দেশ্যে। অবশ্য সোজাসুজি এখানে আসিনি, আসার পথে খেলার মাঠে একবার গেছিলাম। কিছুক্ষণ মাঠের ধারে বসে খেলা দেখলাম। তারপর বেলা পড়ে এলে হাঁটতে হাঁটতে এখানে পৌঁছেছি। এখানে বসে 1 কাপ চা শেষ করার পর দেখি বুবাই এসে উপস্থিত হলো। ইদানিং বুবাই একটু অনিয়মিত। এখানে আসার নাম করে বাড়ি থেকে বেরিয়ে প্রেমিকার সঙ্গে ঘুরতে যায়। আজ এসেছে দেখে মনটা খুশি হয়ে উঠল। পল্লব আসবে না জানি, অন্তত বুবাই আসার ফলে আসর একটু ভরাট হলো। এবার বিষ্টুদা এসে একটা জমাটি ভূতের গল্প শোনালে সন্ধেটা একেবারে জমে উঠবে। বুবাইকে এদিকে আসতে দেখে আমি বললাম, আরে সূর্য আজ কোন দিক থেকে উঠেছে? এই কেন? তুই তো একেবারে ডুমুরের ফুল হয়েছিস আজকাল। মানে এদিকে আসার নাম করে কোথায় যাস? ভাইটি, গোপন কথাটি যে আর গোপন নেই, ফাঁস হয়ে গেছে। কি কথা? আরে বাবা, এখনও লুকোনোর চেষ্টা করে কি হবে? তা বৌদির নাম কি? আরে না না, ওই আর কি, তেমন কিছু না। তেমন কিছু কি না সে আমি নিজের চোখেই দেখেছি 2 দিন আগে। হ্যাঁ, সাইকেলে বসিয়ে নজরুল রোডে। আরে বাবা, মানেটা কি? সাইকেলে কেউ বসতেই পারে, তার মানে তো? তার মানে কি সবাই ভালো করেই বোঝে বন্ধু। পিছনে কেরিয়ার থাকতে সামনে যখন বসিয়েছো তখন ডাল মে কুছ তো কালা হ্যাঁ। অবশ্য না না না, কালো হবে কেন, পুরোটাই সাদা। এই সত্যি বলছি, আমি খুব খুশি হয়েছি। কিন্তু ট্রিট চাইবো বলে বেমালুম চেপে যাবি কথাটা আমাদের কাছে। বলতাম রে, আসলে ব্যাপারটা কি বলতো, এমনই একটা হঠাৎ করে হয়ে গেছে না, একটু নিজে নিশ্চিত না হয়ে। হ্যাঁ, সে অবশ্য ঠিক কথা। আজকাল সম্পর্কগুলো সস্তার চাইনিজ প্রোডাক্ট হয়ে গেছে। নো গ্যারান্টি নো ওয়ারেন্টি। সে ভবিষ্যতে দেখা যাবে। সব কিছু ঠিকঠাক হোক, সেটাই চাই। দেখা যাক। এমন সময় আঙুলের ফাঁকে একটা জ্বলন্ত সিগারেট নিয়ে হাঁটতে হাঁটতে হরিদার দোকানে এসে উপস্থিত হলো আমাদের গুরুদেব, মানে এই আসরের মধ্যমণি বিষ্টুদা।
সোজা এসে বেঞ্চিতে বসে বলল, হরি, আমাদের চা দিস। অর্ণব, পল্লব কেমন আছে রে? না না, এমনি কোনো সমস্যা নেই, তবে ফিট হতে কয়েকদিন লাগবে আর কি। দাঁতের ক্ষতগুলো ভালোই গভীর। হ্যাঁ, কুকুর মানুষের বন্ধু, কিন্তু সেই বন্ধু শত্রু হয়ে বসলে ঘোরতর বিপদ। আগামীকাল ভাবছি একবার গিয়ে ওকে দেখে আসবো। তা তোদের খবর কি? আমরা দুজনেই মাথা নেড়ে সব ঠিকঠাক আছে সেই ইঙ্গিত করলাম। এমন সময় হরিদা মাটির ভাঁড়ে আমাদের চা দিল। গরম চায়ে একটা চুমুক দিয়ে বুবাই বলল, আচ্ছা বিষ্ণুদা, ভূত কি শুধু মানুষেরই হয়? না মানে প্রাণীর প্রাণ আছে, তার মানে আত্মাও আছে। এমন তো হওয়া সম্ভব নয় যে মানুষের আত্মাগুলো ওই অতৃপ্ত হয়ে ঘুরে বেড়ায়, অথচ অন্যান্য প্রাণীর বেলায় বেমালুম ওই গায়েব হয়ে যায়। মোটেই না, প্রাণী মাত্রই তার আত্মা আছে। তবে স্বগোত্রীয় না হলে সচরাচর দেখা যায় না। এই যেমন ধর, মানুষকে মানুষের আত্মা দেখা দেয়, বিড়ালকে বিড়ালের, কুকুরকে কুকুরের। ব্যাপারটা এই রকম। ও, দেখবি অনেক সময় আশেপাশে কোনো মানুষ নেই, অন্য কোনো প্রাণীর চিহ্ন মাত্র নেই, অথচ এক দৃষ্টিতে তাকিয়ে বিড়াল কুকুর এক নাগাড়ে ডাকতে থাকে। এরকম ক্ষেত্রে বেশিরভাগ সময় ওরা নিজেদের প্রজাতির কোনো প্রাণীর আত্মাকে দেখতে পায়, যা আমরা দেখতে পাই না। আরে বাপরে, তাহলে তো এমন হতেই পারে যে আমি হয়তো চোখের সামনে দেখছি একটা বিড়াল দাঁড়িয়ে, আসলে ওটা বিড়াল নয়, বিড়ালের আত্মা। হতেও পারে। আরে বাপরে বাপরে, এ তো ভয়ঙ্কর ব্যাপার গো। ভয়ঙ্কর তো অবশ্যই, তবে এটাও সত্যি কথা। মানুষ যেমন বেঁচে থাকতেও হিংস্র, মরে যাওয়ার পরেও অনেক ক্ষেত্রে একই রকম হিংস্র হয়ে ওঠে। জৈবিক প্রবৃত্তিগুলো সহজে মুছে যায় না, কিন্তু অন্যান্য প্রাণীর ক্ষেত্রে দেখা যায় ওরা মৃত্যুর পরে শান্ত হয়ে যায়। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে ওরাও হিংস্র হয়ে উঠতে পারে, এবং তা মানুষের প্রেতাত্মার তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর। দেখলাম বুবাইয়ের চোখ দুটো বিস্ফারিত হয়ে গেছে। এতক্ষণ ও বিষ্ণুদার কথাগুলো গোগ্রাসে গিলছিল। হঠাৎ ওর নজর গেল দোকানের বাইরের দিকে। হরিদার দোকানের বেঞ্চিতে আমরা তিনজন বসা। সন্ধ্যা হয়ে গেছে, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। দোকানের আলো পড়ে সামান্য কিছুটা জায়গা আলোকিত হয়েছে, তারপরে অন্ধকার এমন গাঢ় যে কিছুই দেখা যাচ্ছে না। সেই থমকানো অন্ধকারের মাঝে বুবাইয়ের দৃষ্টি অনুসরণ করে আমার দৃষ্টি গিয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে আমারও শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। নিশ্ছিদ্র অন্ধকারের মাঝে দুটো চোখ জ্বলজ্বল করছে, স্থির অথচ ভয়ঙ্কর, রেডিয়ামের মতো জ্বলছে। বুবাইয়ের মুখের দিকে তাকালাম, ভয়ে ওর মুখখানা শুকিয়ে গেছে। আমারও অবস্থা প্রায় একই রকম। ওটা কি? এমনভাবে চোখজোড়া জ্বলছে কেন? ওভাবে স্থির হয়ে তাকিয়ে আছে কেন? এমন সময় বিষ্ণুদা সিগারেটের অবশিষ্ট জ্বলন্ত অংশটুকু ভয়ানক চোখ দুটোর দিক বরাবর মাটিতে ছুঁড়ে ফেলল। সঙ্গে সঙ্গে তীব্র গতিতে চোখ দুখানা লাফাতে লাফাতে মিলিয়ে গেল, আর কানে ভেসে এলো একটা বিড়ালের ডাক। আমাদের ঘোর কাটল। লজ্জাজনক ব্যাপার, সামান্য একটা বিড়াল দেখে আমাদের এই অবস্থা হয়েছিল। সৌভাগ্যবশত যদি কোনোদিন সত্যি প্রেতাত্মা এসে সামনে উপস্থিত হয়, তবে আর দেখতে হবে না, ওখানেই হয়তো দুজনে মূর্ছা যাব। বুবাই এমনিতেই একটু ভীতু, ওর ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু আমি কেন এত ভয় পেলাম কে জানে। তাকিয়ে দেখি বিষ্ণুদা আমাদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তোদের সাহসের কোনো তুলনা নেই, সব এক একটা নেতানো সিংহ। সাহস শুধু মুখে মুখে, ওদিকে কিছু ঘটার আগেই ঘাবড়ে গিয়ে একেবারে কুপোকাত। আসলে তুমি ওইসব কথা বলছিলে তো, তাই আর কি। থাক থাক, আর সাফাই দিয়ে লাভ নেই। তোরা এক একজন কত বড় বীর পুরুষ সে কথা আমার ভালো করেই জানা আছে। তার চেয়ে বরং আমার জীবনের একটা ঘটনা তোদের বলি শোন।
মোটামুটি বছর 7 আগে একবার আমি খলিশাপোতা গ্রামে গেছিলাম। ওখানে যাওয়ার কারণ একটাই, আমার এক বন্ধু মারফত খবর পেয়েছি ওই গ্রাম নাকি পরিত্যক্ত। একটি বিশেষ ঘটনা ঘটার পর থেকে এমন ভৌতিক কাণ্ড কারখানা শুরু হয় যে গ্রামের লোকজন প্রাণ নিয়ে পালিয়ে বেঁচেছে। আমার অশরীরী সম্বন্ধে উৎসাহের কথা পরিচিত সকলেই জানে। সেই সূত্রে এক বন্ধু চিঠি লিখে ওই গ্রামের বিষয়ে জানিয়েছিল। বড় বাজারে ব্যবসার কাজে কয়েকদিনের অবসর নিয়ে একদিন সকালে বেরিয়ে পড়লাম খলিশাপোতা গ্রামের উদ্দেশ্যে। তার আগে অবশ্য দরকারি কিছু যোগাযোগ সেরে নিয়েছি। গ্রাম যখন পরিত্যক্ত তখন অবশ্যই ওখানে থাকার জন্য কোনো আশ্রয় মিলবে না। রাতে মাথা গোঁজার মতো একটা জায়গা তো দরকার। যে স্টেশনে নামতে হয় তার সংলগ্ন নয় এই গ্রাম। একটা গ্রাম পার করে পৌঁছাতে হবে আমার গন্তব্য গ্রামে। অনেক রকম খোঁজ খবর করে রেলের স্টেশন মাস্টারের সঙ্গে একটা যোগাযোগ খুঁজে পাওয়া গেছে। ঠিক হয়েছে স্টেশনের কাছেই যে রেল কোয়ার্টারে ভদ্রলোক থাকেন সেখানেই আমি থাকব। থাকা বিষয়ে এক প্রকার নিশ্চিন্ত বলা যায়। আমি যখন ট্রেন থেকে নামলাম তখন দুপুর হয়ে গেছে। সোজা স্টেশন মাস্টারের কাছে পৌঁছে নিজের পরিচয় দিতে আমায় বেশ উৎফুল্ল হয়েই ভদ্রলোক স্বাগত জানালেন। লোকটি অকৃতদার। এই প্রত্যন্ত গ্রামে চাকরি সূত্রে কাটাচ্ছেন একরকম নিরুপায় হয়ে। নিঃসঙ্গতায় যে ভদ্রলোক নিদারুণ কষ্ট পাচ্ছেন তা প্রকাশ পেল আমায় অভ্যর্থনার বহরের মাধ্যমে। অনেক কথাবার্তা হল। অবশ্য আমি নিতান্তই শ্রোতা হয়েছিলাম। ভদ্রলোক অনর্গল নিজের মনে চেপে রাখা বিভিন্ন সহজ সাধারণ কথা বলে যাচ্ছিলেন। এই চত্বরে যে লোকজন নেই তা নয়, কিন্তু প্রত্যেক মানুষের নির্দিষ্ট একটা ধরন হয়। একই ধরনের মানুষ না পেলে সুখ দুঃখের কথা বলে শান্তি নেই। তেমন লোক এই গ্রামে নেই, অথবা থাকলেও ওই ভদ্রলোকের সঙ্গে তার যোগাযোগ নেই। এসব কথার মাঝেই আমি দুমুঠো ভাত খেয়ে নিলাম। জব্বর খিদে পেয়েছিল। আমাকে নিয়ে বাড়িতে আসার পর ভদ্রলোক সন্ধ্যার আগে পর্যন্ত বাড়িতেই ছিলেন। আসলে দুপুরের পরে এই লাইনে আর ট্রেন চলে না। সন্ধেবেলা দুটো ট্রেন যায়, একটা আপ একটা ডাউন। তাই সন্ধ্যার কিছুক্ষণ আগে স্টেশনে পৌঁছালেই হবে। যে উদ্দেশ্যে আমি এখানে এসেছি সেই পথে আজ আর পা বাড়াবো না। আগামীকাল সকালে দেখা যাবে। ভদ্রলোক বিকেলে বেরিয়ে কাজ সেরে ফিরে এলে আমিও ওনার সঙ্গে রান্নার কাজে লেগে পড়লাম। তারপর খাওয়া দাওয়া সেরে সেদিনের মতো শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে প্রাতরা সেরে বেরিয়ে পড়লাম খলিশাপোতা গ্রামের উদ্দেশ্যে। স্টেশন সংলগ্ন গ্রামটি বেশ মনোরম। গাছপালায় ভরা, হরেক রকম পাখির কুজনে মুখরিত পরিবেশ। দু একটা বাড়ি ঘর মাঝে মাঝে। মাটির বাড়ি, উপরে খড়ের ছাউনি, কোনোটা আবার টালি দিয়ে ছাওয়া। রাস্তার পাশে অনেক জায়গায় বিস্তীর্ণ মাঠ, তাতে সবুজ ঘাসের আস্তরণ। গরু ছাগল সেখানে আপন মনে চড়ে বেড়াচ্ছে। আরো কিছুটা এগিয়ে একটা দিঘি পড়ল রাস্তার ডান দিকে। কাঁচের মতো স্বচ্ছ টলটলে জল তাতে। কিছু হাঁস জলে ভেসে রয়েছে। ঘাটের কাছে কয়েকটা ছিল। আমি সেদিকে যেতেই দূরে সরে গেল। দিঘির এক ধারে কচুরি পানা হয়েছে।
এ বড় ভয়ানক বস্তু, পরিষ্কার না করলে কয়েকদিনেই পুরো দিঘি ছেয়ে ফেলবে। আমি পকেট থেকে একটা সিগারেট বের করে ঘাটে বসে টানতে লাগলাম। সকালের ঝলমলে রোদ জলের উপর পড়ে চকচক করছে। বেশ মাছ আছে দিঘিতে, ঘাটের কাছে জলের মধ্যে দেখতে পাচ্ছি। সিগারেটটা শেষ করে পিছনে ফিরতেই আমি রীতিমতো চমকে উঠলাম। অপ্রত্যাশিত কিছু নয়, তবুও কখন নিঃশব্দে একটা কুকুর এসে আমার পিছনে দাঁড়িয়েছে। সাধারণ আর 5টা কুকুর দেখলে হয়তো এভাবে চমকে উঠতাম না। এই কুকুরটার গায়ের রং বেশ অদ্ভুত, ছাই ছাই রং, তার মাঝে হলদে আভা রয়েছে। তবে সবচেয়ে বেশি করে যেটা চোখে পড়ে সেটা হলো ওর মুখটা। মুখের একটা ধার যেন ঝলসানো, আর চোখ দুটো কেমন শান্ত, স্থির, নির্লিপ্ত। কোনো হিংস্রতা নেই, তবু অজ্ঞাত কারণে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি উঠে পড়লাম। এখানে আর সময় নষ্ট করে লাভ নেই, বরং যে উদ্দেশ্যে বেরিয়েছি সেদিকে এগিয়ে যাওয়াই ভালো। হাঁটতে লাগলাম নিজের মনে। প্রথমটায় লক্ষ্য করিনি, কিছুক্ষণ পরে কি মনে হতে পিছন ফিরে দেখি কুকুরটাও আমার সঙ্গে সঙ্গে চলেছে। মনে মনে ভাবলাম, অবলা জীব নিজের পথে চলেছে। আপন মনে আবার হাঁটতে শুরু করলাম। আরো কিছুক্ষণ পর দাঁড়িয়ে পিছন ফিরলাম। দেখি এখনো কুকুরটা আমার সঙ্গে সঙ্গেই চলেছে। অদ্ভুত ব্যাপার, আমি ওকে চলতে দেখছি না। অর্থাৎ আমি যেই পিছনে তাকাচ্ছি ও দাঁড়িয়ে পড়ছে। আবার আমি যখন মুখ ঘুরিয়ে হাঁটছি ও পিছনে পিছনে হেঁটে আসছে। আরও একটা ব্যাপার, কুকুরটা আমার দিকে তাকাচ্ছে না। এমনটাও হতে পারে আমি যখনই পিছন ফিরছি ও দৃষ্টি সরিয়ে নিচ্ছে। কি জানি কি চায়। সঙ্গে কিছু খাবার থাকলে ওকে দিতাম, কিন্তু ওকে খেতে দেওয়ার মতো কিছুই আমার কাছে নেই। প্রথমটায় খেয়াল করিনি। দেখলাম কুকুরটা একটা পা সামান্য উঁচু করে আছে। সম্ভবত ওই পায়ে চোট লেগেছে। কিন্তু মিনিট 10 কেটে যাওয়ার পরেও ও একবারও ডাকেনি। ব্যাপারটা কি? ও কি চায়? শুধুই কি খাবার পাওয়ার লোভে আমার পিছনে পিছনে চলেছে, নাকি অন্য কিছু? আবার আমি হাঁটতে লাগলাম। এবার আর চোখে লক্ষ্য করতে লাগলাম ওর দিকে। দেখলাম আমার সঙ্গে সঙ্গে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আসছে, আর কিছুক্ষণ পর পর থমকে দাঁড়িয়ে পড়ছে, যেন ওভাবে চলতে ওর খুব কষ্ট হচ্ছে। তাই ক্লান্তিতে কয়েক মুহূর্ত দম নিয়ে আবার চলতে শুরু করছে। একটা ভাবনা আমার মনে অস্বস্তি তৈরি করল। ও পাগল নয় তো? হয়তো নাগালে পেলেই আমাকে কামড়াবে। নেহাত পা খোঁড়া বলে পেরে উঠছে না। কুকুর সম্পর্কে ভয় আমার কোনোদিনই নেই, কিন্তু এমন অজ্ঞাত জায়গায় ওই বীভৎস চেহারার নিশ্চুপ কুকুরটাকে দেখে আমার মনে ভয়ের সঞ্চার হলো। আমি একটু জোরে জোরে পা চালাতে লাগলাম। মনে তীব্র ইচ্ছা হলো ওর নাগাল ছেড়ে পুরোপুরি বেরিয়ে যাওয়ার। তবে দৌড়ানো বিপজ্জনক। তাতে ও ক্ষেপে উঠে খোঁড়া পা নিয়েই দৌড় দিতে পারে আমার পিছনে। কিন্তু জোরে হেঁটেও দেখলাম আমাদের মধ্যে দূরত্ব সমান রয়ে যাচ্ছে। কোনোভাবেই সে দূরত্ব আমি বাড়াতে পারছি না। প্রথমে দেখে ভয় করছিল,
ক্রমে ক্রমে সেই ভয় আতঙ্কে পরিণত হল। তারপর এক সময় ওকে অসহ্য মনে হতে লাগল। ওর ওই ঝলসানো মুখটার প্রতি আমার মনে তীব্র ঘৃণার সঞ্চার হয়েছে। বেশ অনেকক্ষণ ধরে এভাবে পথ চলার পর একসময় মনকে বুঝিয়ে শান্ত করলাম। আমি আমার মতো চলি, ও যেভাবে পিছনে পিছনে অনুসরণ করতে থাকুক। এতক্ষণ লক্ষ্য করিনি, পুকুরের দিক থেকে মুখ ফিরিয়ে আশেপাশে তাকাতেই মনটা কেমন হু হু করে উঠল। চোখের সামনে 3টে জরাজীর্ণ বাড়ি, মাটির দাওয়ায় গাছপালা গজিয়েছে, একটা তো পুরোপুরি লতা পাতায় ঢেকে গেছে। বাড়িগুলোর খড়ের ছাউনি কালচে বর্ণ ধারণ করেছে এবং তার উপরে শ্যাওলা জমেছে এখানে ওখানে। অনেক জায়গায় ভেঙে চুরে গেছে সেই ছাউনি। বুঝতে পারলাম আমার গন্তব্য অর্থাৎ সেই জনমানবহীন খলিশাপোতা গ্রামে এসে পৌঁছেছি। চারদিকে দেখতে দেখতে পথ চলতে লাগলাম। ভগ্নপ্রায় যেসব বাড়িঘর চোখে পড়ছে তার অবস্থাও সেই আগের বাড়িগুলোর মতোই। যে পথ ধরে আমি হেঁটে চলেছি তাও লতা পাতা জঙ্গলে প্রায় ঢেকে গেছে। এদিকে যে লোকজন বিশেষ আসে না তা বেশ বুঝতে পারছি। পিছনে ফিরে দেখলাম সেই কুকুরটা কোথায় অদৃশ্য হয়েছে। যাক, ওটা পিছু ছেড়েছে, একটা দিকে নিশ্চিন্ত। এতক্ষণ বারবার মনে হচ্ছিল এই বুঝি এসে ওটা আমায় কামড়ে ধরবে। এই জায়গাটা সত্যি ভয়ানক। বাড়িঘর রয়েছে, জঙ্গলে ভরা উঠোন রয়েছে, অথচ জনপ্রাণীর কোনো চিহ্ন নেই। কিছু একটা অত্যন্ত ভয়ঙ্কর তো রয়েছে অবশ্যই, নয়তো গ্রাম শুদ্ধ লোক এভাবে সব কিছু ছেড়ে চলে যাবে কেন? আমার উদ্দেশ্য এখানে এক রাত কাটানো, কিন্তু গাছপালার তলায় তো আর সারা রাত থাকা যাবে না। ওই জরাজীর্ণ বাড়িগুলোর মধ্যে একটা বাড়ি নির্বাচন করতে হবে যেখানে রাতটুকু কাটাতে পারব। এবেলায় ঘুরে দেখে গিয়ে বিকেলের দিকে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে চলে আসব। দেখা যাক তেমন কোনো অলৌকিক ঘটনা ঘটে কিনা। খুঁজতে খুঁজতে একটা বাড়ি চোখে পড়ল। এই বাড়িটার খড়ের চালেও শ্যাওলা জমেছে। অন্যগুলোর মতো খড়ের রং কালো হয়ে গেছে, তা সত্ত্বেও কোথাও ভেঙে পড়েনি। গোটা বাড়িটাই মোটামুটি ঠিকঠাক আছে বলা যায়। সামনে মাটির দাওয়ায় কিছু লতা পাতা সাপের মতো এঁকে বেঁকে রয়েছে। হাত দিয়ে টান দিতে সেগুলো দাওয়া ছেড়ে চলে এল। ধুলোবালি আর কিছু শুকনো পাতা ছাড়া মাটির শুকনো দাওয়ায় আর কিছুই রইল না। বাঁশ ফালি করে ছিঁড়ে ঘরের দরজা তৈরি, কোনো তালা তাতে লাগানো নেই। একটা নাইলনের দড়ি দিয়ে পাল্লা দুটো আটকানো। দড়ির ফাঁস খুলতেই দরজাটা খুলে গেল, আর সঙ্গে সঙ্গে আমাকে চমকে দিয়ে চামচিকে জাতীয় একটা কিছু আমার কানের পাশ দিয়ে ফরফর করে উড়ে চলে গেল। প্রাথমিক অভিঘাতে আমি কয়েক পা পিছিয়ে এলাম। তারপর ঢুকলাম সেই ঘরের মধ্যে। ঘরের ভিতরে বাঁশ দিয়ে তৈরি একটা চৌকি রয়েছে, তাছাড়া আর কিছু নেই। সব দিকেই মাকড়সা জাল বিস্তার করেছে। হাত দিয়ে সেগুলো সরিয়ে চৌকির কাছে গিয়ে দেখলাম সেটার উপরে ধুলোর পুরু আস্তরণ পড়েছে ঠিকই, তবে এখনো সেটা যথেষ্ট মজবুত। ওটার উপরে শুয়ে এক রাত দিব্যি কাটানো যাবে।
একটা ঝাঁটা কিংবা কাপড়ের টুকরো থাকলে চৌকিটার ধুলো এখনই ঝেড়ে ফেলতে পারতাম, কিন্তু তেমন কিছুই তো আমার কাছে নেই। হঠাৎ মনে পড়ল, এই বাড়ির উঠোনে একটা ছোট নারকেল গাছ দেখেছি। ওটার একটা পাতা যদি ভেঙে আনা হয় তবে তা দিয়ে আলগা ধুলো ঝেড়ে ফেলা সম্ভব। তাই করলাম। যাক, এখানেই আজ রাতটা কাটানো যাবে। মোটামুটি সব ব্যবস্থা পাকা হয়ে গেছে। ফিরে চললাম কোয়ার্টারের পথে। রাস্তা ধরে চলতে চলতে বারবার পিছন ফিরে তাকাচ্ছিলাম, দেখছিলাম সেই কুকুরটা আবার পিছু নিয়েছে কিনা। কিন্তু না, সেটিকে আর দেখতে পেলাম না। স্টেশন মাস্টারের কোয়ার্টারে যখন পৌঁছালাম তখন বেলা 1টা বাজে। ভদ্রলোক দুপুরে ট্রেন চলে গেলে বাড়িতে ফিরেছেন। স্নান সেরে বিভিন্ন রকম গল্প গুজব করতে করতে দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর ঘণ্টাখানেক বিছানায় শুয়ে টানা বিশ্রাম। রাতে ঘুমোতে পারবো কিনা তার তো ঠিক নেই। আমার আশ্রয়দাতা ভদ্রলোক অবশ্য একটু উসখুস করছিলেন। এমন একটা বিপজ্জনক কাজে আমি যাই তা একেবারেই চাইছিলেন না। কিন্তু এখানে এসেছি যে উদ্দেশ্যে, তা সম্পন্ন না করা পর্যন্ত যে আমার মনে শান্তি নেই। রোদের তেজ কমে এলে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। ফুরফুরে বাতাস বইছে। সেই বাতাসের ধাক্কায় গাছপালার পাতাগুলো নড়ে উঠে অদ্ভুত এক শব্দ সৃষ্টি করছে। রোদ এখনো রয়েছে, তবে তার তেজ একেবারেই নেই। আর কিছুক্ষণের মধ্যেই বেলা পড়ে আসবে। তারপর নামবে সন্ধ্যা। পড়ন্ত বেলার সোনালি আলোয় গ্রাম্য অকৃত্রিম সৌন্দর্য উপভোগ করতে করতে হাঁটছি আমি। মনে কোনো রকম অস্বস্তি, ভয় এসব ছিল না। কিন্তু দিঘি পার করার পর পিছন ফিরে যখন দেখলাম সেই কুকুরটি আবার আমার পিছু নিয়েছে, তখন মনে অস্পষ্ট এক আশঙ্কা ভর করল। সকালে মনে হয়েছিল ও হয়তো খেতে চায়, তাই আমার পিছনে পিছনে চলেছে। সেই কথা মাথায় রেখে সঙ্গে কিছু বিস্কুট নিয়ে এসেছি। এবেলায় ওকে পিছনে আসতে দেখে আমি দাঁড়িয়ে সঙ্গে থাকা ঝোলা থেকে কয়েকটা বিস্কুট বের করে ওর দিকে ছুঁড়ে দিলাম। আশ্চর্য হলাম, না খেলেও কুকুর সাধারণত খাবার দিলে একবার শুঁকে দেখে, কিন্তু এই কুকুরটির কোনো হেলদোল নেই। কি জানি ওর মনে কি চলছে। কিছুক্ষণ ওর ঝলসানো মুখটার দিকে তাকিয়ে আবার নিজের পথে চলতে লাগলাম। একটা ব্যাপার আমাকে আশ্চর্য করল। ওই দিঘির পরে বাকি রাস্তাটুকু আমি যে এলাম, কই কোনো পাখির ডাক অথবা অন্য কোনো প্রাণীর অস্তিত্ব টের পেলাম না তো। এসে পৌঁছালাম সেই মাটির বাড়ির সামনে। কিন্তু এ কি, সকালে যে দাওয়ার উপরে গজিয়ে ওঠা জঙ্গল হাত দিয়ে সরিয়ে ফেললাম, কিন্তু এখন আবার একইভাবে দাওয়ার উপরে তারা সাপের মতো এঁকে বেঁকে লতিয়ে রয়েছে। এই কয়েক ঘন্টার মধ্যে এমনটা তো হওয়ার কথা নয়। আবার টেনে জঙ্গল সরিয়ে ফেললাম। তারপর দরজা খুলে ঢুকলাম ভিতরে। সকালে কুকুরটা অদৃশ্য হয়ে গেছিল। এবার কিন্তু সেটা সোজা আমার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে ঢুকে পড়ল। এ আর এক বিপদ। কুকুর আমি ভালোবাসি না তা নয়, তবে এভাবে একটা অচেনা কুকুর একই ঘরে থাকবে, বিষয়টা অস্বস্তিকর।
আমি তাড়িয়ে সেটাকে বের করতে চাইলাম, কিন্তু আমাকে ও যেন পাত্তাই দিল না। চুপচাপ এক কোণে শরীরটাকে গুটিয়ে শুয়ে পড়ল। কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়ে আমিও হাল ছেড়ে দিলাম। আর যাই হোক, এখনো পর্যন্ত কুকুরটা কোনো আক্রমণাত্মক আচরণ করেনি। মাটির মেঝেতে শুয়ে যদি আমার এই নিঃসঙ্গ অভিযানে সঙ্গী হতে চায়, তবে মন্দ কি? বরং একা একা এভাবে কাটাতে কিছুক্ষণ পরে অস্বস্তি হবে। ও থাকলে ওর সঙ্গেই নয় বক বক করব। জানি এই সঙ্গী আমার কথার কোনো প্রত্যুত্তর দেবে না, তবু মন্দ নয়। আমি আর ওকে তাড়ানোর চেষ্টা করলাম না। বাঁশের তৈরি চৌকির ধুলো ভালো করে ঝেড়ে ফেললাম এক টুকরো কাপড় বের করে। তারপর একটা চাদর পেতে দিলাম তার উপর। একটু শক্ত এবড়ো খেবড়ো হলো বিছানাটা, তবে শোয়া যাবে। সকালে গায়ে একটু ব্যথা হতে পারে, এই যা। সঙ্গে আনা কার্বলিক অ্যাসিডের বোতল থেকে ফোঁটা ফোঁটা করে ঘরের চারদিকে ছড়িয়ে দিলাম। বলা তো যায় না, রাত বিরেতে এই লতা পাতা গাছপালায় ভরা জায়গায় সাপ খোপ আসতে কতক্ষণ। ততক্ষণে আলো কমে এসেছে। একটা মোমবাতি জ্বালিয়ে মাটির দেওয়ালে একটা তাকের মতো জায়গা আছে, সেখানে রাখলাম। ঘরটা মোমের লালচে আলোয় ভরে উঠল। কি করি এখন? একবার দরজার বাইরে উঁকি দিলাম। অন্ধকার হয়ে এসেছে। উসখুস করতে করতে বিছানায় গা এলিয়ে দিলাম। দেখে যতটা এবড়ো খেবড়ো মনে হয়েছিল, শুয়ে তেমনটা অনুভব করলাম না। আমি সঙ্গে করে আমার টর্চটা, রাতের খাবার দাবার, এক ফ্লাক্স গরম জল, কফি, জলের বোতল, এইসব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছি। জিনিসগুলো বের করে চৌকির যেদিকে মাথা দিয়েছি সেদিকেই এক ধারে সাজিয়ে রেখেছি। আধ ঘন্টা মতো চুপচাপ বিছানাতেই শুয়ে রইলাম। এতটা পথ হেঁটে এসে একটু হাঁপ ধরেছিল। এই ক্লান্তি কিছুক্ষণের মধ্যেই কেটে গেল। উঠে পড়লাম। বাইরে ততক্ষণে অন্ধকার গাঢ় হয়ে উঠেছে। অনবরত ঝিঝির ডাক কানে ভেসে আসছে। ফ্লাক্স থেকে গরম জল ঢেলে এক পেয়ালা ব্ল্যাক কফি বানালাম। কুকুরটা ঘরের কোণায় শুয়ে মরার মতো তাকিয়ে আছে। চোখের মনি স্থির। সেই স্থির মনিতে মোমবাতির কম্পমান শিখা প্রতিফলিত হচ্ছে। যেন মনে হচ্ছে ওই বীভৎস মুখখানায় চোখের জায়গায় দুখানা আগুনের শিখা জ্বলছে। নির্জন এই গোটা গ্রামে সন্ধ্যার নীরব অন্ধকারে আমি একা বসে আছি একটা পরিত্যক্ত মাটির বাড়িতে। আমার সঙ্গী একটি ভয়ঙ্কর দর্শন সারমেয়। কফি শেষ করে একটা বই নিয়ে চৌকিতে শুয়ে পাতা উল্টাতে লাগলাম। একা একা সত্যি অস্বস্তি হচ্ছে। বয়স যখন কম ছিল তখন এমন অভিযানে কোনো অসুবিধাই হতো না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একাকিত্ব মানুষের দুঃসহ হয়ে ওঠে। এভাবেই অনেকটা সময় কাটল, কিন্তু এখনো পর্যন্ত কোনো অলৌকিক অনুভূতি আমার হয়নি। সব কিছু শান্ত, স্বাভাবিক। রাত তখন 8টা, 8:30 হবে। হঠাৎ মনে হলো ঘরের বাইরে মাটির দাওয়ার উপরে কেউ একজন হাঁটছে। এ প্রান্ত থেকে ও প্রান্ত পায়চারি করে বেড়াচ্ছে। সম্ভবত কোনো মহিলা। কাপড় চোপড়ের শব্দ সঙ্গে নুপুরের মৃদু আওয়াজ শুনে তাই আন্দাজ করলাম।
কিন্তু এই রাতে এখানে কে আসবে? এই জনমানবহীন গ্রামে, বিশেষত মহিলা। আমি ধীরে ধীরে চৌকি ছেড়ে উঠলাম। চোখ গেল কোনায় শুয়ে থাকা কুকুরটার দিকে। ও উঠে দাঁড়িয়েছে। প্রথম থেকেই ওকে দেখে আমার নির্লিপ্ত মনে হয়েছিল। ওর চোখে কোনো হিংস্রতা ছিল না, কিন্তু এখন দেখে মনে হচ্ছে ওর চোখে অমানুষিক হিংস্রতা জ্বলজ্বল করছে। আমি দরজাটা আলতো করে খুলে বাইরে উঁকি দিলাম। সঙ্গে সঙ্গে একটা খিলখিলে মহিলা কণ্ঠের হাসি বাইরের অন্ধকার থেকে ভেসে এলো। দরজা থেকে আমাকে পাশ কাটিয়ে যেটুকু আলো দাওয়া এসে পড়েছে তাতে দেখলাম সেখানে কেউ নেই। শুধু অদ্ভুত মায়া বলে লতানো গাছগুলো আবার ফিরে এসেছে। আর কোনো শব্দ নেই। এক নাগাড়ে অন্ধকার ভেদ করে শুধু ঝিঝির ডাক ভেসে আসছে। আমি দরজা চেপে দিয়ে ঘরে ফিরে এলাম। অকারণে বসে থেকে লাভ নেই, খাওয়া দাওয়া সেরে ফেলি। সঙ্গে করে রুটি আর আলু ভাজা নিয়ে এসেছি। চৌকির উপর বসে তাই খেলাম। এক টুকরো রুটি ছিঁড়ে কুকুরটাকে দিয়েছিলাম যদি খায়, কিন্তু খেলো না। খাওয়া শেষে হাত মুখ ধুয়ে বিছানার এক ধারে বসে একটা সিগারেট ধরালাম। চারদিক একদম নিস্তব্ধ। কোথায় দূরে একটা রাতের পাখি কর্কশ স্বরে ডেকে উঠল। কুকুরটা আবার আগের মতো শরীরটাকে গুটিয়ে মাটির উপরে মুখটাকে বাড়িয়ে শুয়ে আছে। ওর চোখ দুটো আবার শান্ত হয়ে গেছে। মুখের একটা দিক ঝলসানো। এতক্ষণ মনে হয়নি, এখন হঠাৎ করেই কুকুরটাকে কেমন চেনা মনে হলো। এরকমই চেহারার একটি কুকুর কোথায় যেন দেখেছি আমি, কিন্তু এমন রঙের নয়। জন্মাবধি এমন রঙের কোনো কুকুর দেখেছি বলে মনে পড়ল না। রংটা সত্যি অদ্ভুত। যাগ্গে, পথে ঘাটে কত কুকুর তো প্রতিনিয়ত চোখে পড়ে, আর চেহারাও প্রায় প্রত্যেকটা কুকুরের একই। মোমবাতিটা নিভিয়ে হাতের কাছে টর্চটা নিয়ে শুয়ে পড়লাম। কার্বলিক অ্যাসিডের ঝাঁঝালো গন্ধ নাকে ভেসে আসছে। কানে আসছে একঘেয়ে ঝিঝির ডাক। বেশ কিছুক্ষণ উসখুস করতে করতে এক সময় ঘুমিয়ে পড়লাম। রাত তখন কটা বাজে জানি না। হঠাৎ ঘুম ভাঙল একটা শব্দে। ঘুম জড়ানো অবস্থায় প্রথমে বুঝতে পারিনি কিসের শব্দ। ঘোর কাটতে স্পষ্ট শুনতে পেলাম সেই নূপুরের শব্দ আবার দরজার ওপার থেকে ভেসে আসছে। আমার সমস্ত ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। ঘরের ভিতরে ঘুটঘুটে অন্ধকার, মোমবাতি নেভানো, অথচ স্পষ্ট দেখলাম যেখানে সেই কুকুরটা শুয়েছিল সেখানে জ্বলন্ত দুখানা চোখ। প্রদীপ শিখার প্রতিফলন ভেবে ভুল করেছিলাম তখন। রাগে ফুঁসতে থাকা কুকুরের শব্দ আসছে ঘরের সেই কোণা থেকে। আমি টর্চের আলো ফেললাম সেই দিকে। সে দৃশ্য দেখে ভয়ে আমি পাথর হয়ে গেলাম।
কুকুরটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। ওর ঘাড়ের লোমগুলো খাড়া হয়ে উঠেছে। জ্বলন্ত চোখ দুটো সোজা দরজার দিকে। সেই চোখে অতিলৌকিক হিংস্রতা। আর এক নাগাড়ে কুকুরটা রাগে গড় গড় করে শব্দ করছে। আমার ভয় হলো ওটা কি আমায় আক্রমণ করবে, কিন্তু দেখলাম ও আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। ওর দৃষ্টি নিবদ্ধ দরজার দিকে। বাইরে থেকে এখনো ভেসে আসছে সেই নূপুরের শব্দ। আমি বিছানা ছেড়ে উঠে মোমবাতিটা জ্বালালাম। সদ্য ঘুম থেকে উঠে মোমবাতির লালচে আলো আমার চোখে কেমন মায়াবী মনে হল। নূপুরের শব্দ এক নাগাড়ে হয়ে চলেছে। এগোলাম দরজার দিকে। এবার কুকুরটাও আমার পিছনে পিছনে এগিয়ে এলো। টেনে দরজা খুলে ফেললাম। সঙ্গে সঙ্গে চোখে পড়ল এক নারী মূর্তি, আট কৌড়ে শাড়ি পরনে। দাওয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পায়চারি করে বেড়াচ্ছে। আর সেই পদক্ষেপের তালে তালে এক নাগাড়ে বেজে চলেছে নূপুরের শব্দ। মাথায় অনেকটা টেনে ঘোমটা দেওয়া। অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না। ভয়ে আমার শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত বয়ে চলেছে। আমি সভয়ে কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, কে আপনি? সঙ্গে সঙ্গে সেই মূর্তি থমকে আমার দিকে ফিরে তাকালো। কিন্তু মুখ কোথায়? মুখের জায়গায় রয়েছে একটা ধবধবে সাদা করটি। আর সেই করটির চোখের কোটরে ঘোলাটে অন্ধকারের মাঝে জ্বলছে দুটো আগুনের ভাটার মতো চোখের মণি। আর সর্বস্ব দাঁতের পাটিতে হাসির ঝিলিক খেলে যাচ্ছে। হঠাৎ সেই মূর্তি অট্ট হাসি করে উঠল। আমি সভয়ে এক পা পিছিয়ে এলাম। কুকুরটা এখন সামনে, আমি পিছনে। ও এখনো গড় গড় করে শব্দ করছে। রাতের নিস্তব্ধতাকে খান খান করে হঠাৎ কুকুরটা দুবার ডেকে উঠল। শাড়ি পরিহিত সেই মূর্তি ক্রূর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে এগোতে লাগলো। তারপর আমার একদম কাছে এসে মাংস মজ্জাহীন হাতটা বাড়িয়ে আমার গলা চেপে ধরল। সেই হাতে এমন জোর যাকে প্রতিহত করা কোনো মানুষের সাধ্যের বাইরে। আমার দম বন্ধ হয়ে আসছে। প্রাণপণে চেষ্টা করতে লাগলাম ওই হাতের ফাঁস থেকে নিজেকে ছাড়ানোর, কিন্তু ব্যর্থ চেষ্টা। ঠিক এমন সময় আরো একটি অলৌকিক ঘটনা ঘটতে শুরু করল। কুকুরটা ক্রমাগত বড় হতে লাগল। আরো তীব্র, গম্ভীর, ভয়ানক হতে লাগলো ওর গলার স্বর। আমার যখন প্রাণবায়ু প্রায় ফুরিয়ে এসেছে, তখন দেখলাম কুকুরটা এক লাফে ঝাঁপিয়ে পড়ে ওই নারী মূর্তির গলা কামড়ে ধরল। সঙ্গে সঙ্গে আলগা হয়ে গেল আমার গলার ফাঁস। তারপর কুকুরটা সেই নারী মূর্তিকে টেনে হিঁচড়ে নিয়ে চলল ঘরের বাইরে। আমিও কোনো রকমে দম ফিরে পেয়ে ছুটতে ছুটতে বাইরে এলাম। আমার চোখের সামনে সেই বাড়ির উঠোনে দেখলাম এক অবিশ্বাস্য, অতিলৌকিক লড়াই। কুকুরটা
ওই অলৌকিক মূর্তিকে কামড়ে ধরে বারবার আছাড় মারছে। সেই মূর্তিও নিজের তীক্ষ্ণ হাড়ের আঙুলগুলো বসিয়ে দিচ্ছে কুকুরটার গায়ে। কুকুরটা যন্ত্রণায় গর্জন করে উঠছে। এভাবে চলতে চলতে এক সময় সেই অলৌকিক মূর্তি নিস্তেজ হয়ে পড়ল। কুকুরটা কয়েক পা এগিয়ে এলো আমার দিকে। ওর চোখের হিংস্রতা আবার বিলীন হয়েছে। এখন দেখে মনে হচ্ছে যেন কিছু একটা বলতে চায়। হঠাৎ একটা হাড় সর্বস্ব হাত কুকুরটার শরীর এফোড় ওফোড় করে ফেলল। ঠিক সেই মুহূর্তে মনে পড়ল এই কুকুরটাকে আমি কোথায় দেখেছি। এই যে আমার হারিয়ে যাওয়া ভুলু। সঙ্গে সঙ্গে ভুলুর বিশাল মূর্তি ঘুরে হা করে অপর মূর্তির করটি কামড়ে ধরল। পরক্ষণে হাড় ভাঙার তীব্র আওয়াজ এবং সঙ্গে সঙ্গে দুটো মূর্তি দলা পাকানো অবস্থায় দাউ দাউ করে জ্বলে উঠল। আমি বিস্ময়ে নির্বাক হয়ে তাকিয়ে রইলাম। শুধু কিছুক্ষণ দাউ দাউ করে আগুন জ্বলে সব কিছু বিলীন হয়ে গেল। আমি দাওয়াতেই বসে পড়লাম। ভুলু আমার পোষা কুকুর, তোরা তো জানিস সে কথা। একদিন হঠাৎ করেই ও হারিয়ে যায়, তারপর আর কখনো দেখিনি। কোনোভাবে হয়তো ওর মৃত্যু হয়েছে, হয়তো সে মৃত্যু ছিল নৃশংস। ওর মুখের ওই ঝলসানো দাগ হয়তো তারই সাক্ষী। মৃত্যুর পরে ও ওই রূপ পেয়েছিল। আজকে অলৌকিক শক্তির হাত থেকে আমাকে রক্ষা করতে ওর আত্মা আমার সঙ্গ নিয়েছিল। খেতে চায়নি, আদর চায়নি, শুধু আমাকে রক্ষা করতে চেয়েছে এবং শেষ পর্যন্ত রক্ষা করেছে। এসব কথা ভাবতে ভাবতে আমার চোখের কোণা বেয়ে জল গড়িয়ে পড়ল। অনেকক্ষণ ওভাবেই ওখানে বসেছিলাম। একসময় ভোরের আলো ফুটল। আমি জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে স্টেশন মাস্টারের কোয়ার্টারের দিকে রওনা হলাম। এই ঘটনার পর থেকে ওই গ্রাম বিপদ মুক্ত হয়েছে। যে অশরীরী আত্মা ওখানে বন্দী হয়েছিল সে মুক্তি পেয়েছে। এখন আবার ওখানে লোকজন বসবাস করে। মানুষজন নিজেদের ভিটে মাটি ফিরে পেয়েছে। তবে সেই কৃতিত্ব আমার নয়, আমার আদরের পোষ্য ভুলুর। দেখলাম বিষ্টুদার চোখের কোণা চিকচিক করছে। বুবাই বলল, কুকুর সত্যিই মানুষের প্রকৃত বন্ধু। আমার মনে হয় কি জানো, পল্লবটা কিছু একটা খোঁচাখুচি করেছিল, সেই জন্যই ব্যাটাকে কামড়েছে। দেখ, সেটা অবশ্য বলা যায় না। মানে মানুষের মতো ওদেরও তো মাঝে মাঝে মাথা খারাপ হয়। কি বলো বিষ্টুদা? বিষ্টুদা এ কথার কোনো উত্তর দিল না। বেঞ্চি ছেড়ে উঠে পড়ে বলল, চল, অনেক রাত হয়েছে। এ কথা বলে দোকান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে অন্ধকারে মিলিয়ে গেল বিষ্টুদা। ঠিক সেই সময় দোকানের পাশে শুয়ে থাকা একটা কুকুর আচমকাই ডেকে উঠল। শুনছিলেন সৌমেন মজুমদারের লেখা বিষ্টুদার ভূতের গল্প সিরিজের 22তম গল্প ভুতুড়ে গ্রামের ঘটনা। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন পিকন এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। কোনো গল্পের আপডেট যাতে মিস না হয় সেজন্য
বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।